আচ্ছা, এটা আমাদের টপার স্টাফের প্রথম ক্লাস, জিক্সের ক্লাস এটা আমাদের। আমরা যেখানে এসএসসির প্রিভিয়াস ইয়ার ডিসকাশন করব। ঠিক আছে, প্রথম প্রশ্নটা এখানে কি বলেছে একটু দেখে নিই আমরা। দি মোশন অফ এ ফ্রিলি ফলিং বডি ইজ অ্যান এক্সাম্পল অফ ড্যাশ অ্যাক্সিলারেশন। অ্যাক্সিলারেশন কি জিনিস? অ্যাক্সিলারেশন হচ্ছে চেঞ্জ ইন ভেলোসিটি বাই, অর্থাৎ আমরা বলতে পারি ফাইনাল ভেলোসিটি মাইনাস ইনিশিয়াল ভেলোসিটি ওভার টাইম। ঠিক আছে, এবার যে বিষয়টা যেটা হচ্ছে আর কি, যখন কোনো একটা বস্তু অবাধে পতনশীল, মানে কোনো রকম বাধাহীন ভাবে কোনো রকম আমাদের নিচের দিকে পড়ে যাচ্ছে আর কি, তাহলে কি ঘটনা ঘটছে এখানে? বেগটা গ্র্যাজুয়ালি বাড়তে থাকছে। কারণ কি? কারণ নিচের দিকে কোনো বস্তু পড়ছে মানে ওকে জেনারেলি কি হচ্ছে, ওকে পৃথিবী নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করছে। কি ত্বরণ দ্বারা বা কি অ্যাক্সিলারেশন দ্বারা আকর্ষণ করছে? জি অ্যাক্সিলারেশন দ্বারা তাকে কিন্তু আকর্ষণ করছে। ঠিক আছে, তাহলে এটা জেনারেলি তোমাকে বুঝতে হবে, এটা তোমার হচ্ছে ইউনিফর্মলি অ্যাক্সিলারেটেড মোশন। যখন কোনো একটা বস্তু উপর থেকে নিচের দিকে পড়ে তখন তার অ্যাক্সিলারেশন সেম থাকে, একদম একই থাকবে। ঠিক আছে, সুষম ত্বরণ বা ইউনিফর্মলি অ্যাক্সিলারেশন নিয়ে পড়বে, সেটা কি? সেটা হচ্ছে আমাদের জি। কিন্তু আমাকে বুঝতে হবে, যদি ইনিশিয়ালি বেগের মানটা শূন্য থাকে কিন্তু মাটিতে পড়ার পর কিন্তু তার বেগের মানটা কিন্তু ভি হয়ে যাচ্ছে, অর্থাৎ বেগের মানটা কিন্তু আস্তে 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 বেড়ে যাচ্ছে। ঠিক আছে, কারণ অ্যাক্সিলারেশনের কাজই তো ওটা, অ্যাক্সিলারেশনের কাজ হচ্ছে বেগটাকে বাড়িয়ে দেওয়া, সেটাই করছে। কিন্তু অ্যাক্সিলারেশন নিজে কিন্তু আমাদের কনস্ট্যান্ট থাকছে। ঠিক আছে, পরের প্রশ্নটা কি করেছে? ফর এ বডি মুভিং উইথ ইউনিফর্ম অ্যাক্সিলারেশন ইটস ফাইনাল ভেলোসিটি ইকুয়ালস ইউনিফর্ম অ্যাক্সিলারেশন। তাহলে কি বলছে? আমরা কি জানি? আমরা ফর্মুলা শিখে নিয়েছি, ভি ইকুয়াল টু কত হয়? ইউ প্লাস এটি। কারণ এটা থেকে আমরা অ্যাকচুয়ালি পাচ্ছি, তাই না? কারণ এখান থেকে আমরা বলতে পারি, যদি ক্রস মাল্টিপ্লিকেশন করে দিই তাহলে এটি ইকুয়াল টু ভি মাইনাস ইউ। তাহলে ভি ইকুয়াল টু কি হবে? ইউ প্লাস এটি। ভি ইকুয়াল টু কি হবে? ইউ প্লাস এটি। ঠিক আছে, এবার এখানে কি বলছে? হ্যাঁ, এবার হচ্ছে অ্যাভারেজ ভেলোসিটি কনসেপ্ট। এবার কি বলছে? অ্যাভারেজ ভেলোসিটি কনসেপ্ট। অ্যাভারেজ ভেলোসিটি কনসেপ্ট, এখানে জেনারেলি দু রকম আমাদের জিনিস দেখতে পাই। প্রথম হচ্ছে আমাদের, মানে আমি আগে মূল সংজ্ঞাটা বলে দিই। মূল যে আমাদের ডেফিনেশনটা সেটা হচ্ছে কি অ্যাকচুয়ালি, সেটা কি বলে, সেটা সেটা এরকম ভাবে বলে যে ভি অ্যাভারেজ ইজ ইকুয়াল টু টোটাল ডিসপ্লেসমেন্ট অর নেট ডিসপ্লেসমেন্ট ওভার টাইম। ঠিক আছে, মানে এখানে দুটো কেসে আমরা ভাবতে পারি। প্রথম কেসে আমরা ভাবছি যে ডিস্টেন্সটাকে আমরা ইকুয়াল ধরছি, মানে ইকুয়াল ডিস্টেন্স, ধরে নিচ্ছি এটা ওয়েস, কিন্তু দুটো সেগমেন্টে বেগ আলাদা হওয়ার ফলে কি ঘটনা ঘটেছে? আমাদের সময়টাও আলাদা লেগেছে। ঠিক আছে, জেনারেলি আমরা কি জানি? ডিসপ্লেসমেন্ট ইকুয়াল টু কি হয়? ভেলোসিটি ইন্টু টাইম, এস ইকুয়াল টু ভিটি হয়। তাহলে ফার্স্ট সেগমেন্টের জন্য যদি আমরা নাম দিই, এ বি সি নাম দিই, তাহলে ফার্স্ট সেগমেন্টের জন্য কি হচ্ছে? এস ইকুয়াল টু ভি ওয়ান ইন্টু টি ওয়ান। আর সেকেন্ড সেগমেন্টের জন্য কি হচ্ছে? এস ইকুয়াল টু ভি টু ইন্টু টি টু। তাহলে ভি ওয়ান ইকুয়াল টু আমরা বলতে পারি, বা আমরা টি কি বলতে পারি? এস বাই ভি ওয়ান। আর টি টু কি বলতে পারি? এস বাই ভি টু। ঠিক আছে, তাহলে ভি অ্যাভারেজ তাহলে কি পাচ্ছি? টোটাল ডিসপ্লেসমেন্ট মানে এস প্লাস এস। আর আমাকে মনে রাখতে হবে ভেলোসিটি কিন্তু একটা ভেক্টর কোয়ান্টিটি, তাহলে স্ট্রেট লাইন বরাবর ছাড়া কিন্তু ভেলোসিটি বলা হবে না। মানে আমরা যদি বলি যে এরকম একটা কার্ভ পথে একটা মানে বডি মুভ করছে, তখন এটাকে আমরা স্পিড বলতে পারি। কিন্তু ভেলোসিটি অলওয়েজ কি হবে? অলওয়েজ কিন্তু স্ট্রেট লাইন বরাবর হবে। কারণ এটা একটা ভেক্টর কোয়ান্টিটি, এটা অলওয়েজ কিন্তু একটা দিক আছে, নির্দিষ্ট কিন্তু একটা দিক আছে। ঠিক আছে, ওকে, তাহলে এস প্লাস এস বাই মোট সময় টি ওয়ান প্লাস টি টু। তাহলে এটাকে আমরা বলতেই পারি এভাবে, তাহলে টু এস বাই টি ওয়ান মানে কত? এস বাই ভি ওয়ান। এটা কত? এস বাই ভি টু।
তাহলে এস এস কেটে গেল, কমন নেই, তাহলে 2 বাই কি হচ্ছে 1 বাই v1 প্লাস 1 বাই v2। ঠিক আছে, ওকে, তাহলে এটা হচ্ছে ইকুয়াল ডিস্টেন্স কিন্তু আনইকুয়াল টাইম। এবার যদি ঘটনাটা ঘটে যায় কেস নাম্বার 2, যদি আমরা এরকম ভাবে বলি যে এখন ডিস্টেন্সটা সমান নেই কিন্তু সময়টা সমান আছে, মানে এর টি হলে এটার কত হবে টি। তাহলে আমি অবশ্যই আমাকে বুঝতে হবে বেগ তাহলে এখানেও তাহলে আলাদা অবশ্যই, নাহলে সেটা সম্ভব পসিবল নয়। তাহলে ফার্স্ট সেগমেন্টের জন্য কি বলতে পারি এস ওয়ান ইকুয়াল টু ভি ওয়ান ইন্টু টি, আর সেকেন্ড সেগমেন্টের জন্য এস টু ইকুয়াল টু ভি টু ইন্টু টি। তাহলে ভি ওয়ান তাহলে কি বলতে পারি আমরা এস ওয়ান বাই টি, আর ভি টু কি বলতে পারি আমরা এস টু বাই টি, বা টি ইকুয়াল টু কি বলবো আমরা এস ওয়ান বাই ভি ওয়ান। ঠিক আছে, এবার দরকার নেই এটাকে আমরা এটা দিয়ে রাখবো। ঠিক আছে, তাহলে অ্যাভারেজ ভেলোসিটি তাহলে কত পাচ্ছি আমরা টোটাল ডিসপ্লেসমেন্ট বাই টোটাল টাইম। ঠিক আছে, তাহলে কি হচ্ছে ভি ওয়ান টি প্লাস ভি টু টি বাই টি ওয়ান টি প্লাস টি, কারণ দুটো সময় সেম আছে আমাদের, মানে এখানে হচ্ছে ইকুয়াল টাইম অ্যাকচুয়ালি। তাহলে ভি ওয়ান প্লাস ভি টু বাই টু, তাহলে এই একটা অ্যাভারেজ ভেলোসিটির এক্সপ্রেশন পেয়েছি, এই একটা অ্যাভারেজ ভেলোসিটির আমরা এক্সপ্রেশন পেয়েছি। অ্যাকচুয়ালি আমরা যে কেসটা কনসিডার করি যে কোনো একটা বডির ভেলোসিটি ইউ ছিল, সেখান থেকে কিছুক্ষণ পর বেড়ে ভি হয়ে গেল, সময়টা টি, ডিস্টেন্সটা এস, মানে অ্যাকচুয়ালি আমরা এরকম বলতে পারি বিষয়টা। তাহলে যখন এস শূন্য টিও শূন্য তখন এটা ইউ ছিল। এবার এসটা নট ইকুয়াল টু শূন্য হতে পারে, সেটা একটুখানি হায়ার কনসেপ্ট, দরকার নেই সেটা, কিন্তু তারপরে আবার একটা ডিস্টেন্স ধরে নে একটা কভার আপ করার পর আবার ধরে নে ভি ভি হয়ে গেছে আর কি। ওকে, এই জায়গাটা আমারটা বুঝতে হবে। তাহলে এইখানে এইখানে কিন্তু আমরা এখানে কিন্তু ইকুয়াল ডিস্টেন্সের জায়গাটা আসছেই না, তাহলে ইকুয়াল ডিস্টেন্সের জায়গা আসছে না, আমাকে তাহলে সময়টা তাহলে এখানে একটাই সময়, আমরা বলতে পারি একটা সময় জিরো একটা সময় টি, একটা সময় জিরো একটা সময় একটা দূরত্ব জিরো একটা দূরত্ব এস। তাহলে এটাকে আমরা বলতেই পারি যে ভি অ্যাভারেজ তাহলে এখানে কি হবে ভি প্লাস ইউ বাই টু। মানে এই জায়গাটা এই কেসটা অবশ্যই এটা মানে কি বলবো স্যাটিসফাই করছে না আর কি, যে টু বাই ওয়ান বাই ভি ওয়ান প্লাস ওয়ান বাই ভি টু করবো, কারণ এখানে ইকুয়াল ডিস্টেন্সের জায়গাটা এখানে আসছেই না। ঠিক আছে, তাহলে এই যে আমরা জেনারেলি যে সংজ্ঞাটা বা ডেফিনেশনটা দেখি যে ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই টি, তাহলে এখানে কিন্তু অ্যাভারেজ মনে রাখতে হবে যে ভি অ্যাভারেজটা অ্যাকচুয়ালি কত, মানে প্রথমে বেগ ইউ ছিল, তারপরে বেগ ভি হয়ে গেছে, তাহলে বাই টু, মানে এখানে অ্যাকচুয়ালি ইকুয়াল টাইম, বা এখানে টাইমটা একটার কথাই বলা হচ্ছে, একটাই টাইম এখানে। ঠিক আছে, তাহলে এখানে আমরা এই জিনিসটাই অ্যাপ্লাই করবো। ঠিক আছে, কিছু স্পেশাল মানে জেনারেল তো অ্যাভারেজ আমরা এইভাবেই বার করি, তাই না, যে কোনো কিছু যোগ করে দুই দিয়ে ভাগ করি দুটো জিনিসের ক্ষেত্রে, চারটে হলে চারটে জিনিসের সেই জিনিসটা, মানে ধরে নাও চারটে চারজনের বয়সের গড় বলেছে, তাহলে চারজনের বয়স বাই চার, তাই না। তাহলে অ্যাকচুয়ালি সেটাই করা হয়, কিন্তু এখানে করা হচ্ছে এটা স্পেশাল কেস, এক নম্বর কেসটা, মানে যেখানে ইকুয়াল ডিস্টেন্স কভার আপ হচ্ছে, তখন তখন আমাদের আর ওই সূত্রটা কাজে লাগালে হবে না, তখন আমাকে এটাই করতে হবে, টু বাই ওয়ান বাই ভি ওয়ান প্লাস ওয়ান বাই ভি টু। আলটিমেটলি আসছে তো এটা থেকেই, তাই না, টোটাল ডিসপ্লেসমেন্ট বাই টোটাল টাইম, সেই জন্য ব্যাপারটা আলটিমেটলি একই ঘুরে ফিরে। ঠিক আছে, যখন যে অঙ্কটা করতে সুবিধা সেই সময় সেই সূত্রটা আমরা কাজে লাগাবো আর কি। ঠিক আছে, ওকে, তাহলে তাহলে এ তাহলে কত, আমরা বলতে পারি ভি মাইনাস ইউ বাই টি। ঠিক আছে, আর ভি অ্যাভারেজ তাহলে কত ভি প্লাস ইউ বাই টি। ঠিক আছে, ওকে, সরি বাই কত, বাই কত হবে টু। তাহলে আমরা এখানে অপশন টেস্ট করতে পারি বিষয়টা, যে অ্যাভারেজ ভেলোসিটি মাইনাস ইনিশিয়াল ভেলোসিটি। তাহলে দেখা যাক, তাহলে যদি আমরা দেখি যে ভি মাইনাস ইউ বাই টু অপশন এটা মাইনাস ইউ, তাহলে এটা কি আসছে ভি মাইনাস ইউ মাইনাস টু ইউ বাই টু, মানে ভি মাইনাস থ্রি ইউ বাই টু। তাহলে এটা অবশ্যই তাহলে ভি এর সঙ্গে সমান আসছে না, তাহলে এটাকে আমরা কেটে দিই। ঠিক আছে, তাহলে দেখা যাক তাহলে তো অপশন বিটা তাহলে হয় কিনা দেখা যাক।
2 ইন্টু অ্যাভারেজ ভেলোসিটি মাইনাস ইনিশিয়াল ভেলোসিটি, এটা বলেছে। দেখা যাক তাহলে এটা আছে কিনা। তাহলে 2 ইন্টু ভি প্লাস ইউ বাই 2 মাইনাস ইউ, 2 2 গেল, তাহলে ভি প্লাস ইউ মাইনাস ইউ, ইউ কেটে গেল, তাহলে কি দাঁড়ালো ভি, অর্থাৎ ভি চলে আসছে, অর্থাৎ অপশন 2 হচ্ছে আমাদের কারেক্ট। ঠিক আছে, ওকে, তাহলে হয়ে গেল এটা। পরেরটা কি বলছে, দি স্লোপ অফ এ ডিস্টেন্স টাইম গ্রাফ শো। স্লোপ, এবার মনে রাখতে হবে, আবার একটু থিওরি বলে দিই, যে কোনো একটা গ্রাফ, এই যে ওয়াই ভার্সাস এক্স যে গ্রাফটা আছে, ঠিক আছে, অলওয়েজ মনে রাখতে হবে এক্স অক্ষে যে থাকবে সে হচ্ছে আমাদের ইন্ডিপেন্ডেন্ট কোয়ান্টিটি, আর ওয়াই তে যে থাকবে সে হচ্ছে আমাদের ডিপেন্ডেন্ট। ঠিক আছে, তাহলে সেই জন্য ওয়াই কে আমরা লিখবো অ্যাজ এ ফাংশন অফ টি, অ্যাজ এ ফাংশন অফ টি। তাহলে ডিসপ্লেসমেন্ট যদি আমরা এস দিয়ে ডিনোট করি, তাহলে আমরা বলতে পারি ডিসপ্লেসমেন্ট অবশ্যই ফাংশন অফ টি, কারণ সময় কারোর উপরে নির্ভর করে না। ঠিক আছে, সময় কারোর উপরে নির্ভর করে না, অর্থাৎ আমরা এস কে লিখবো আমরা ওয়াই অক্ষ বরাবর, আর টি কে লিখবো আমরা অলওয়েজ এক্স অক্ষ বরাবর। জেনারেলি টি অলওয়েজ এক্স অক্ষ বরাবরই থাকবে। ঠিক আছে, এই কারণে, কারণ টি হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট কোয়ান্টিটি, টির কারোর উপর নির্ভর করে না, টি নিজে নিজেই চলতে থাকে। আমরা প্রত্যেকেই আমাদের যা বেগ, আমাদের যা দূরত্ব, সবই কিন্তু আমরা নির্ধারণ করি সময়ের উপর বেস করে। ঠিক আছে, সময় কারোর উপর নির্ভরশীল। ঠিক আছে, তাহলে এবার এই কোনো গ্রাফ থেকে আবার দুটো জিনিস বেরোয়, কোনো একটা গ্রাফ থেকে আমরা দুটো জিনিস আমরা নির্ণয় করতে পারি। কি কি পারি, একটা স্লোপ পারি, একটা এরিয়া পারি। এরিয়া আন্ডার দ্য কার্ভ, এরিয়া আন্ডার দ্য কার্ভ, এরিয়া আন্ডার দ্য কার্ভ। ঠিক আছে, তাহলে যদি আমাদের এসটি গ্রাফ বলা হয়, ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ, স্লোপ জেনারেলি কি হয়, ক্যালকুলাস ফর্মে ডিওয়াই ডিএক্স হয়, আর এরিয়া আন্ডার দ্য কার্ভ কি হয়, ইন্টিগ্রেশন ইন্টিগ্রেশন ওয়াই ডিএক্স, ইন্টিগ্রেশন ওয়াই ডিএক্স। মানে আলটিমেটলি এখানে এরিয়া মিন্স ক্ষেত্রফল, মানে একটা এরিয়া। ঠিক আছে, আর স্লোপ মিন্স হচ্ছে আমাদের, মানে দুটো তো কোয়ান্টিটি, ওয়াই আর মানে এক্স, একবার ভাগ করছি একবার গুণ করছি। আলটিমেটলি ক্যালকুলাসের ভাষায় ভাগটাকেই বলা হচ্ছে আমাদের স্লোপ, মানে তোর ডিফারেন্সিয়েশন বলা হচ্ছে, আর ক্যালকুলাসের ভাষায় আমাদের এরিয়াটাই বলা হচ্ছে আমাদের ইন্টিগ্রেশন। ঠিক আছে, তাহলে আমি বলতেই পারি যে সাধারণ মানে স্মল স্কেলের ব্যাপারটা ভাবতে পারি যে স্লোপ তাহলে কি হচ্ছে, ভাগ ওয়াই বাই এক্স হচ্ছে আলটিমেটলি। তাহলে অর্থাৎ ওয়াই এর জায়গায় এখন এস আছে, আর এক্স এর জায়গায় এখন টি আছে, তাহলে কি হবে, এক্স বাই টি, মানে সরণ বাই সময়, মানে কি হচ্ছে সরণ বাই সময়। ঠিক আছে, বা ডিসপ্লেসমেন্ট বাই টাইম, তাহলে একে কি বলি আমরা, এটা তাহলে এটা মনে হচ্ছে আমাদের বেগ, অর্থাৎ ভেলোসিটি। তাহলে কি হবে, তাহলে আমরা বলতে পারি, তাহলে আমরা বলতে পারি স্লোপ অফ ডিস্টেন্স টাইম গ্রাফ, তাহলে কি হবে, স্পিড হবে। আর যদি বলতো যে স্লোপ অফ ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ, তখন আমরা কি করতাম, ভেলোসিটি। ঠিক আছে, ভেলোসিটি পড়তো। ওকে, এই জিনিসটা। আর কি বলেছে, দি ডিস্টেন্স টাইম গ্রাফ ইজ এ কার্ভ, মানে অর্থাৎ যদি আমরা আঁকি, হয়তো এরকম বলেছে, হয়তো সামা এরকম বলেছে। ঠিক আছে, বা আমরা এরকম ছবি এরকম ভাবতে পারি, এরকম ভাবতে পারি। তাহলে এইগুলো কি বোঝায়, অ্যাকচুয়ালি এইটা হচ্ছে ম্যাথামেটিক্যালি আমাদের একটা অধিবৃত্তের সমীকরণ, মানে হচ্ছে আমাদের প্যারাবোলার সমীকরণ, প্যারাবোলার ইকুয়েশন। ঠিক আছে, সেটা কত হয়, ওয়াই এক্স এর ফর্মে কি হয়, ওয়াই ওয়াই ভেরিসাস কি হয়, এক্স স্কোয়ার। তাহলে আমরা এখানে বলতে পারি এস ভেরিসাস কি বলতে পারি, টি স্কোয়ার। তাহলে এস ভেরিসাস টি স্কোয়ার, এটা আমরা আমাদের এই ইকুয়েশনটার কথা মনে করায় যে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। আমি একটু বলে দিয়ে রাখতে চাই
মানে জেনারেলি চারখানা আমাদের ইকুয়েশন অফ মোশন আছে, ইকুয়েশন অফ মোশন ইন ওয়ান ডাইমেনশন। কি কি আছে? প্রথম হচ্ছে আমাদের ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। 2 নম্বর কি আছে? এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এখানে ইউ ইনিশিয়াল ভেলোসিটি, এই অ্যাক্সেলারেশন, ভি ফাইনাল ভেলোসিটি, এস ডিসপ্লেসমেন্ট বা ডিস্টেন্স। ঠিক আছে, টি টাইম বুঝতেই পারা যাচ্ছে। ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। আর 4 নম্বর হচ্ছে nth মানে nth টাইমে যে ডিসপ্লেসমেন্ট হচ্ছে আর কি, মানে যদি স্পেসিফিক্যালি বলে দেয় যে ফার্স্ট সেকেন্ড, সেকেন্ড টাইম বা থার্ড সেকেন্ড বা ফোর্থ এরকম যদি বলে দেয়, মানে 5 সেকেন্ড হলে হচ্ছে আমরা এই ফর্মুলাটা লাগাচ্ছি, কিন্তু যদি বলে ফিফথ সেকেন্ডে, তখন আমরা এই ফর্মুলাটা লাগাবো। ঠিক আছে, মানে তম, বাংলা তম বলা, ইউ প্লাস হাফ অফ এ ইউএন মাইনাস ওয়ান। ঠিক আছে, ইউএন মাইনাস ওয়ান। এবার যদি আমাদের রিটার্ডেশন যদি হয়, মানে মন্দন যদি হয়, তখন তাহলে আমরা মাইনাস দিয়ে দেবো, প্লাসের জায়গায় মাইনাস। মানে অ্যাক্সিলারেশন হলে প্লাস দেবো, আর রিটার্ডেশন হলে মানে মন্দন হলে আমরা মাইনাস দেবো। ঠিক আছে, এই হলো কি বিষয়। তাহলে এস যদি ইউ যদি 0 হয়, যেটা বলছিলাম, তাহলে এস ইকুয়াল টু কত হচ্ছে? হাফ এটি স্কোয়ার। তাহলে ইউনিফর্ম অ্যাক্সিলারেশনের ক্ষেত্রে আমরা বলতে পারি এস ভার্সেস টি স্কোয়ার, আমরা বলতে পারি এস ভার্সেস টি স্কোয়ার। ঠিক আছে, এস ভার্সেস টি স্কোয়ার, অর্থাৎ আমরা পেলাম তাহলে এই যে যদি গ্রাফটা যদি এরকম কার্ভ হয়, তাহলে আলটিমেটলি এস এই ইকুয়েশনে আসছে আর কি। কারণ কার্ভের সঙ্গে আর কোনো রকম, কারণ এখানে যে টাইমের সঙ্গে সমস্ত রিলেশন গুলো দেওয়া আছে এস এর, সব কিন্তু লিনিয়ার ইকুয়েশন, শুধুমাত্র এস এর সঙ্গে এখানেই পাচ্ছি আমরা। মানে একটা হয় এস ইকুয়াল টু ভিটি, এখানে টি এর উপরও পাওয়ার ওয়ান, এস এর পাওয়ার ওয়ান, অর্থাৎ এটা লিনিয়ার রিলেশন বিয়ার করছে, অর্থাৎ এখানে কোনো রকম কার্ভ আসবে না এই গ্রাফটাতে। কিন্তু যখনই এস ইকুয়াল টু হাফ অফ এটি স্কোয়ার লিখছি আমরা, তখন টি এর মাথায় স্কোয়ার আসছে কিন্তু এস এর মাথায় ওয়ান আসছে, অর্থাৎ যেই এই ডিসক্রিমিনেশনটা চলে এলো, মানে 1 আর 2 চলে এলো, অর্থাৎ এখানে বুঝতে হবে আমাদের কার্ভ আসবে। এখানে কিন্তু আর সম্পর্কটা কিন্তু লিনিয়ারিটি নেই। লিনিয়ারিটি মানে কি হবে? টি যদি 1 বাড়ে তাহলে এসও কিন্তু 1 বাড়বে, কিন্তু এখানে কি হচ্ছে, আবার টি যদি 2 বাড়ে তাহলে এস কিন্তু 2 বাড়বে, কিন্তু এখানে কি হচ্ছে, টি যদি 2 বাড়ে তাহলে এস কিন্তু 4 বেড়ে যাবে, অর্থাৎ লিনিয়ারিটি নেই। ঠিক আছে, একদম যে লিনিয়ার গ্রাফ পাবো তা কিন্তু না, আমরা একটা কার্ভ পাবো আমরা। ঠিক আছে, তাহলে সেই জায়গাটা থেকে আমাকে ব্যাপারটা ভাবতে হবে যে এখানে জিনিসটা, তাহলে ইউনিফর্ম অ্যাক্সিলারেশন তাহলে পাচ্ছে, তাহলে এরকম ইকুয়েশন হওয়া মানে কি ইউনিফর্ম অ্যাক্সিলারেশন। তাহলে ইউনিফর্ম অ্যাক্সিলারেশন মানে কি, অ্যাক্সিলারেশন হচ্ছে মানে কি, তাহলে স্পিড তাহলে কি হবে? নন ইউনিফর্ম স্পিড, অ্যাকচুয়ালি ভেলোসিটি। তাহলে ভেলোসিটি বৃদ্ধি পাচ্ছে বা ইনক্রিজ হচ্ছে বলেই অ্যাক্সিলারেশন আসছে। তাহলে ইউনিফর্ম অ্যাক্সিলারেশন বলতে পারি এস ইকুয়াল টু এস ভার্সেস টি স্কোয়ার। মানে অর্থাৎ সরণ সময় গ্রাফটা যে আমাদের ডিস্টেন্স টাইম গ্রাফটা যে আমাদের নন লিনিয়ার হচ্ছে, মানে একটা কার্ভ আসছে, এর মানে হচ্ছে সেখানে হয় অ্যাক্সিলারেশন ইউনিফর্ম, নয়তো বলতে পারি আমরা নন ইউনিফর্ম, মানে ইউনিফর্ম অ্যাক্সিলারেশন মিনস নন ইউনিফর্ম ভেলোসিটি। কারণ ভেলোসিটি তো সেম থাকলে তো অ্যাক্সিলারেশন আসবে না, সেখানে ভেলোসিটি বৃদ্ধি পাচ্ছে বলি সেখানে অ্যাক্সিলারেশনটা আসছে। ঠিক আছে, এই হলো কি বিষয়। তাহলে অপশন কি আছে দেখি এখানে, অর্থাৎ তাহলে এখানে কি হবে, ইউনিফর্ম স্পিড তো হচ্ছে না, কনস্ট্যান্ট ডিসপ্লেসমেন্টও হচ্ছে না, নন ইউনিফর্ম মোমেন্টাম হবে না, তাহলে কি হবে? অপশন 4, নন ইউনিফর্ম স্পিড। ঠিক আছে, অ্যাকচুয়ালি এখানে জেনারেলি বেশিরভাগ প্রশ্ন দেখা যায় যে মানে ডিস্টেন্স টাইম গ্রাফ বলছে বলি স্পিডের কথাটা বলা হচ্ছে। অ্যাকচুয়াল মনে রাখতে হবে ডিস্টেন্স বাই টাইম মানে হচ্ছে আমাদের স্পিড, কিন্তু ডিসপ্লেসমেন্ট বাই টাইম মানে কিন্তু হচ্ছে আমাদের অ্যাক্সিলারেশন। অ্যাক্সিলারেশন কিন্তু চেঞ্জ ইন ভেলোসিটি, চেঞ্জ ইন স্পিড নয় কিন্তু। কিন্তু মোটামুটি হয়তো কম্পিটিটিভ এক্সামে লেভেলে সেটা হয়তো অনেক সময় মান্যতা দেওয়া যায় না, কিন্তু তোমাকে মনে রাখতে হবে বিষয়টা, ডিফারেন্সিয়েশনটা। ঠিক আছে, এখানে কি বলছে পরেরটা, as the object covers unequal distances in equal interval of time it is said to be an, অবশ্যই নন ইউনিফর্ম মোশন। ঠিক আছে, আর কোনো আমাদের অপশনও নেই। ঠিক আছে, কারণ আমরা তোমরা ডিসকাশন করলাম, মানে এই ডিসকাশনটা আর কি, এই জায়গাটা মানে অবশ্যই এখানে আমাদের কি বলেছে, হ্যাঁ আনইকুয়াল ডিস্টেন্স, মানে এইটা এই জায়গাটা আনইকুয়াল ডিস্টেন্সেস কিন্তু টাইমটা সেম, তাহলে কি করে পসিবল? সেটা অবশ্যই আমাকে ভেলোসিটিটা নন ইউনিফর্ম হতে হবে, সেম হয়ে গেলে কি করে হবে? ঠিক আছে, মানে
ভি ওয়ানটা আলাদা না হলে তো এস ওয়ানটা আলাদা হবে না, ঠিক আছে? এটাই ফ্যাক্টর। বেগটা আলাদা বলি কিন্তু মানে আমার ডিসপ্লেসমেন্টটা বা ডিস্টেন্সটা আলাদা হচ্ছে আর কি, ঠিক আছে? তাহলে এটা তাহলে কি হবে আমাদের, মানে সেই জন্যই আমরা তো অ্যাভারেজ ভেলোসিটি পেলাম। যদি প্রতিটা ভেলোসিটি সেম সেম হতো তখন তো আর অ্যাভারেজ করার তো কোনো মানে থাকতো না। আলাদা বলি তো আমরা অ্যাভারেজটা করতে পেরেছি, আমরা অ্যাভারেজটা পেয়েছি, তাই না? সেম হলে কি করে করতাম? ওকে, ঠিক আছে, এই জায়গাটা। তারপরে কি বলেছে, ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি, ইউ রিপ্রেজেন্ট, এটা তো আমরা অনেকবার ডিসকাশন করে ফেলেছি, অর্থাৎ ইনিশিয়াল ভেলোসিটি, ঠিক আছে? এসআই ইউনিট অফ জি, দ্য ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, এই মানটা তোকে চেয়েছে, এটা তো একদম। তাহলে আমাদের জানতে হবে যে নিউটনস গ্র্যাভিটেশনাল ল কি বলছে, এফ ইকুয়াল টু কি বলে, জি এম ওয়ান এম টু বাই ডি স্কোয়ার, মানে যেখানে এম ওয়ান হচ্ছে একটা বডি আর এম টু হচ্ছে আর একটা বডি, এদের মধ্যে ডিস্টেন্স কত, ডি। অবশ্যই মনে রাখতে হবে এই যে এম ওয়ান এম টু কিন্তু অবশ্যই হেভেনলি বডি, হেভেনলি বডি, মানে তোর আমার ক্ষেত্রে কিন্তু এটা পসিবল হবে না, এটা মানে তোর আমার মধ্যে হয়তো গ্র্যাভিটেশনাল ফোর্স আছে কিন্তু তাদের মানটা এতটাই কম কারণ আমাদের মাসটা মানে খুবই কম, ঠিক আছে? মানে আমাদের এত কম মাসে কিন্তু জেনারেলি মহাকর্ষ বল কাজ করে না, ঠিক আছে? নেই তা বলা যায় না কিন্তু সেটা এতটাই কম সেটা আমরা অনুভব করতে পারছি না, কিন্তু হেভেনলি বডি মানে কি সূর্য, পৃথিবী, এদের ক্ষেত্রে আর কি, মানে বড় বড় বস্তুর ক্ষেত্রে আর কি, মহাজাগতিক বস্তুর ক্ষেত্রে যাদের ভরটা খুব খুব পরিমাণে বেশি তখন তাদের মধ্যে অ্যাকচুয়ালি ফোর্সটা কাজ করে, মানে এফেক্টিভলি কাজ করে। তাহলে আমরা তাহলে বলতেই পারি তাহলে, তাহলে দেখ, তাহলে এফ ইকুয়াল টু কত পাচ্ছি, জি এম ওয়ান এম টু বাই আর স্কোয়ার বা ডি স্কোয়ার। এবার জি কে কি বলছি আমরা, ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট। ইউনিভার্সাল কেন, কারণ দুটো বস্তুকে তুই যদি জলে ডুবিয়ে দিস, তেলে ডুবিয়ে দিস, অন্য কোথাও ডুবিয়ে দিস, তাহলে সবার ওদের মধ্যে কিন্তু মহাকর্ষ বলের মানটা চেঞ্জ হবে না। অর্থাৎ জি হচ্ছে ইরেসপেক্টিভ বা ইন্ডিপেন্ডেন্ট অফ মিডিয়াম, ঠিক আছে? এই জায়গাটা যে কোনো মিডিয়ামে জি এর মানটা কিন্তু সেম থাকবে। হ্যাঁ, তবে এটা ঠিক যে যদি রিলেটিভিটি আমরা দেখি, ভাবি, তাহলে কিন্তু থার্ড যদি কোনো বডি চলে আসে তাহলে কিন্তু কোনো এবার একটা এফেক্ট ফেলবে, মানে ত্রিকোণ প্রেমের মতো আর কি ব্যাপার। দুটো বডি আছে তাহলে এর মধ্যে 3 নম্বর চলে এলে এদের মধ্যে একটা ভালোবাসার তো একটা এফেক্ট পড়বে, এটা তো সাধারণ বিষয়, ঠিক আছে? তো আমরাই বল মজাগতিক বস্তু বল সবার ক্ষেত্রেই একই কেস, তখন কিন্তু এফ এর মানটা কিন্তু চেঞ্জ হতে পারে কারণ এর প্রভাবটা পড়ে যাচ্ছে, এর কিন্তু একটা প্রভাব কিন্তু পড়ে যাবে। ওকে, এই হলো কি বিষয়। তাহলে জি এর মান কত হবে, এফ ডি স্কোয়ার বাই এম ওয়ান ইন্টু এম টু। তাহলে এফ এর মাত্রা কত হয়, ভরের মাত্রা ইন্টু ত্বরণের মাত্রা, ডি মানে আমাদের ডিস্টেন্স, মানে তোর হচ্ছে এল, এম ওয়ান এম টু মানে কি হবে, এম স্কোয়ার, মানে এম ইন্টু এম মানে এম স্কোয়ার, ঠিক আছে? তাহলে কি হচ্ছে, একটা এম গেল, অর্থাৎ এম ইনভার্স এল স্কোয়ার টু দি পাওয়ার মাইনাস, ঠিক আছে? বা তুই এটাকে এরকম করে বলতে পারিস, মানে এবার এটাকে মাস ডাইমেনশনটা হয়ে গেল, ডাইমেনশন হয়ে গেল এটা, ঠিক আছে? আমাদের তাহলে ইউনিট কি হবে, এসআইতে ইউনিট কি হবে, নিউটন মিটার স্কোয়ার বাই কেজি ইন্টু কেজি মানে কেজি স্কোয়ার, তাহলে নিউটন মিটার স্কোয়ার কেজি টু দি পাওয়ার মাইনাস টু, ঠিক আছে? জি টু দি পাওয়ার মাইনাস টু। ওকে, তাহলে দেখ এটা তাহলে কত নম্বর অপশন আছে দেখ, 2 নম্বর অপশন, রাইট। কি বলেছি এবার, if the acceleration due to gravity on the surface of Earth is g, then the acceleration due to gravity on the surface of a planet whose mass is same as the Earth and radius is twice that of the Earth. ঠিক আছে? ওকে, ওকে, তাহলে মনে রাখতে হবে, মানে অ্যাকচুয়ালি আমাদের গ্র্যাভিটি কিন্তু, মানে গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন হয়তো ভাবি আমরা কনস্ট্যান্ট, অবশ্যই কনস্ট্যান্ট থ্রু আউট দ্য, মানে ইনসাইড দ্য আর্থ বলতেই পারিস, কিন্তু কিন্তু একটা হাইটের খুব যদি হাইট একটা রিজনেবল হাইট হয়, হাইট মানে ধরে নে একটা পৃথিবীর যে ব্যাসার্ধ বা রেডিয়াস তার কাছাকাছি চলে গেল হয়তো, তখন কিন্তু জি এর মানটা কিন্তু অনেকটাই পাল্টে যাবে।
বা কোনো ডেপথে গেলে হয়তো সেখানে কিন্তু জি এর মানটা কিন্তু পাল্টে যাবে, অবশ্যই চেঞ্জ হবে। ঠিক আছে, তাহলে জি এর এমনি এক্সপ্রেশন তাহলে কি হয়, জি এম বাই আর স্কোয়ার, এটা মনে রাখতে হবে। বা এটাকে আমরা ডিডি যখন বলছি ডিডি বলি, জি এম বাই ডি স্কোয়ার। ঠিক আছে, ডিএম বাই ডি স্কোয়ার। ওকে, ডি কি হয়, ডি কোনটা, ডি হচ্ছে আমাদের যে কোনো প্ল্যানেট হোক, যে কোনো প্ল্যানেট হোক তার হচ্ছে তার সেন্টার থেকে, তার সেন্টার থেকে তোর হচ্ছে সারফেসের যে ডিস্টেন্স তাকে আমরা বলছি জি, ডি বলছি আমরা। ঠিক আছে, ওকে, তাহলে এখানকার ধরে মাস, স্মল এম মাস, একে আমরা টেস্ট মাস বলি। আর এই যে পুরো মাসটা, একে আমরা ক্যাপিটাল মাস, কিন্তু ধরে নিই কোথায়, সে কেন্দ্রে আছে। কারণ এটা হচ্ছে সেন্টার অফ মাসের কনসেপ্ট, যে যত বড়ই, যত একটা বড় বিস্তৃত বা একটা এক্সটেন্ডেড বডির ক্ষেত্রে তার যে পুরো মাসটা, তার সেন্টারটা তো হচ্ছে আমাদের পুরোটা ঘনীভূত থাকে বা কনসেন্ট্রেটেড থাকে আর কি। ঠিক আছে, এই জিনিসটা। তাহলে জি ইকুয়াল টু কত, জি এম বাই ডি স্কোয়ার, জি এম বাই ডি স্কোয়ার থেকে ফর্মুলাটা মনে রাখতে হবে। এম মানে কি, যে প্ল্যানেটটার কথা বলা হচ্ছে, আর্থ হলে আর্থ, তার মাসটা। ঠিক আছে, ওকে, তার মাসটা, বা যে অন্য কোনো প্ল্যানেট হলে তার মাসটা। ঠিক আছে, তাহলে তো কি বলেছে, তাহলে আমি ধরে নিচ্ছি এটাকে জি ওয়ান বলছি, জি ই বলছি আর্থের ক্ষেত্রে, তাহলে কত হবে, এটা জি এম ই বলছি বাই আর ই তার স্কোয়ারে বলছি। আর অন্য কোনো প্ল্যানেটের ক্ষেত্রে কি বলছি, জিপি তাকে বলছি, ক্যাপিটাল জিটা তো অলওয়েজ কনস্ট্যান্ট থাকবে, ওটাকে আমি এমপি বলে দিচ্ছি, আর এটাকে আমি তার রেডিয়াসটাকে কি বলছি আমি, আরপি বলে দিচ্ছি। তাহলে এবার এম ই ইকুয়াল টু এমপি তোকে বলে দিয়েছে, মাসটা সেম বলে দিয়েছে, কিন্তু রেডিয়াসটা কি বলেছে, রেডিয়াসটা তোকে বলেছে দ্বিগুণ। অর্থাৎ আরপি তাহলে কত হবে, টু ইন্টু আরই, টু ইন্টু আরই। তাহলে করে দেখ তাহলে, তাহলে জিপি তাহলে কত, এখন লিখতে পারি, জি এমপির জায়গায় আমি এমই লিখতে পারি, আর আরপির জায়গায় কি লিখবো, টু আর ই তার স্কোয়ার, অর্থাৎ জি এমই বাই ফোর আর ই তার স্কোয়ার, অর্থাৎ জি এমই বাই আর ই স্কোয়ার ইন্টু ওয়ান বাই ফোর। এবার এটা মানে আমাদের জিই, তাহলে জিই বাই ফোর, যদি আমরা জি বলি তাহলে জি বাই ফোর। অর্থাৎ পৃথিবীর যে গ্র্যাভিটেশনাল অ্যাট্রাকশন, অ্যাক্সিলারেশন, তার একের চার গুণ হচ্ছে, তার একের চার বা ওয়ান ফোর্থ হচ্ছে। ঠিক আছে, তাহলে অপশন তাহলে কত হবে, এক। ওকে, এরপরটা কি বলছে, ওয়ান পাস্কাল ইকুয়ালস ওয়ান। আচ্ছা, পাস্কাল মানে কত হয়, পাস্কাল মানে আমরা জানি নিউটন পার মিটার স্কোয়ার। এটা হচ্ছে আমাদের একটা প্রেসারের ইউনিট, প্রেসারের, এটা হচ্ছে আমাদের কার ইউনিট, হচ্ছে ইউনিট অফ প্রেসার, ইউনিট অফ এসআই, ইউনিট অফ প্রেসার। ঠিক আছে, প্রেসার কি বলে, থ্রাস্ট বাই এরিয়া, থ্রাস্ট বাই এরিয়া বা ফোর্স বাই এরিয়া বলতে পারি আমরা। ঠিক আছে, ওকে, তাহলে অর্থাৎ পাস্কাল তাহলে কত হয়, ওয়ান নিউটন পার মিটার স্কোয়ার, মানে অপশন দুই। ঠিক আছে, আর সিজিএস একটা মনে রাখতে হবে, সিজিএস ইউনিট তাহলে কত হবে, কত আমাদের হয়, আমাদের হয় ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার, ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার। তাহলে যদি কনভার্সন যদি দেয়, কনভার্সন, তাহলে আমরা অঙ্ক ভাবতেই পারি, তাহলে ওয়ান পাস্কাল ইকুয়াল টু তাহলে কত হবে, ওয়ান পাস্কাল কত হবে, ওয়ান নিউটন বাই ওয়ান মিটার স্কোয়ার, মানে ওয়ান নিউটন মানে কত হয়, টেন টু দি পাওয়ার ফাইভ ডাইন, এটা আমাকে মনে রাখতে হবে। এবার এক মিটার মানে হান্ড্রেড সেন্টিমিটার, তাহলে এক মিটার স্কোয়ার মানে হান্ড্রেডের স্কোয়ার সেন্টিমিটার স্কোয়ার। তাহলে উপরে গেলে তাহলে কি হচ্ছে, টেন টু দি পাওয়ার ফাইভ মাইনাস, এটা তোর, এটাকে আমি এরকম ভাবে লিখতে পারি, টেন টু দি পাওয়ার ফাইভ ডাইন বাই টেন টু দি পাওয়ার ফোর সেন্টিমিটার স্কোয়ার। তাহলে ফাইভ মাইনাস ফোর মানে টেন ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার। অর্থাৎ এসআই থেকে সিজিএস কি করে যাবো আমরা, 10 দিয়ে গুণ করে দিলেই কিন্তু প্রেসারের ক্ষেত্রে আমরা এসআই থেকে সিজিএস ইউনিটে কনভার্সনটা হয়ে যাবে। ঠিক আছে, ওকে, আমাদের লাস্ট প্রশ্ন আজকে, দি রিলেটিভ ডেন্সিটি অফ এ সাবস্টেন্স ইজ দ্য, এটা মনে রাখতে হবে, ডেন্সিটি অলওয়েজ নিচে থাকবে, অলওয়েজ আমাদের যে রেশিও অফ ডেন্সিটি টু দ্য ডেন্সিটি অফ ওয়াটার, এটাই আমাদের অপশন হবে। ঠিক আছে, নিচে ডেন্সিটি থাকে। ঠিক আছে, আর এটা মনে রাখতে হবে যে এই ডেন্সিটিটা যেটা আছে আর কি, এটা কিন্তু অবশ্যই 4 ডিগ্রি ক্ষেত্রে, মানে এই যে ওয়াটারের ক্ষেত্রে মনে রাখতে হবে 4 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, 4 ডিগ্রি সেলসিয়াসই জলের যে আমাদের ডেন্সিটি সেটা ম্যাক্সিমাম হয়, 1 গ্রাম পার সেন্টিমিটার কিউব হয়। ঠিক আছে, সেই জন্য নিচে অবশ্যই ডেন্সিটি অফ ওয়াটার থাকবে, সেটা অবশ্যই 4 ডিগ্রি সেলসিয়াসে। ঠিক আছে, এই হলো কি বিষয়। ওকে, তাহলে আমরা আপেক্ষিক ঘনত্ব বা রিলেটিভ ডেন্সিটি কিন্তু আমরা পেয়ে যাব। ঠিক আছে, তাহলে যাকে করা হয় আমাদের উইথ রেসপেক্ট টু দ্য ডেন্সিটি অফ ওয়াটার অ্যাট 4 ডিগ্রি বা 4 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার। ঠিক আছে, ওকে।
ঠিক আছে, থ্যাংক ইউ। ক্লাসটা কেমন লাগলো জানাবে। ঠিক আছে, ওকে।